নমস্কার, আপনারা শুনছেন আমাদের ইউটিউব চ্যানেল ভয়ের দুনিয়া। আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত তন্দ্রাহরণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাম। ব্যোমকেশের স্রষ্টা তো বটেই, এছাড়াও তিনি লিখে গেছেন অজস্র ঐতিহাসিক উপন্যাস এবং ছোট গল্প। শুরু হতে চলেছে আজকের গল্প তন্দ্রাহরণ। গল্প পাঠে দীপা, অন্যান্য চরিত্রে অভিনয় করেছে দেবলীনা, সুচেতনা ও সুভাষিস। পৌণ্ড্রবর্ধনের রাজকুমারী তন্দ্রার মন একেবারে খিঁচড়ে গিয়েছে। মধুমাসের সায়াহ্নে তিনি তাই প্রাসাদের ছাদে উঠে একাকী পায়চারি করছেন এবং গণ্ড আরক্তিম করে ভাবছেন, কেন মর্তে রাজকন্যা হয়ে জন্মালাম। অনেক দিন আগেকার কথা। ভারতীয় রমণীদের মন তখন দুর্দমনীয় ছিল। মাত্র কয়েক বছর আগে কৌনজে সংযুক্তার স্বয়ম্বর হয়ে গিয়েছে। রাজকুমারী তন্দ্রার বয়স 18 বছর, ফুটন্ত রূপ, বিকশিত যৌবন। তাই মধুমাসের সায়াহ্নে তার মন কেন খিচড়ে গিয়েছে জিজ্ঞাসা করলে বলতে হয় তার আসন্ন বিয়েই একমাত্র কারণ। কিন্তু 18 বছরের বিকশিত যৌবনা কিশোরী কুমারী বিবাহ করতে অনিচ্ছুক কেন? একালে তো এমনটা দেখা যায় না। তবে কি সেকালে? না, তা নয়, সেকালেও এমন ছিল। কিন্তু কুমারী তন্দ্রার আপত্তির কারণ তার মনোনীত স্বামী প্রাগজ্যোতিষপুরের যুবরাজ চন্দ্রানন মাণিক্য। কথাটা বোধ করি পরিষ্কার হলো না। আসল কথা, বর বাঙাল। যতদিন এই বিয়েটা নিয়ে রাজা ও মন্ত্রিমণ্ডলীর গবেষণার বিষয় ছিল, ততদিন কুমারী তন্দ্রা গ্রাহ্য করেনি কিছুই। কিন্তু হঠাৎ শিরে সংক্রান্তি এসে পড়েছে। যুবরাজ চন্দ্রানন বিয়ে করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সৈন্য সামন্ত সব কিছু নিয়ে রাজধানীতে ডেরাডাঙ্গা ফেলে দিয়েছেন। গোড়া থেকেই তন্দ্রার মন বেঁকে বসেছে। তবুও তিনি গোপনে প্রিয় সখী নন্দাকে পাঠিয়েছেন চন্দ্রানন মাণিক্য লোকটি কেমন সেটা দেখবার জন্য। নন্দা এসে সংবাদ দিয়েছে, যুবরাজ দেখতে শুনতে ভালোই, চালচলনও অতি চমৎকার, কিন্তু তার ভাষা একেবারেই অশ্রাব্য। ঈশে এবং কচু এই দুটি শব্দের বহুল প্রয়োগ সহযোগে তিনি যা বলেন তাহা কারও বোধগম্য হয় না। এই কথা শুনে কুমারী তন্দ্রা একেবারে আগুন হয়ে গিয়েছে। এ কি অত্যাচার! তিনি রাজকুমারী বলে কি তার কোনো স্বাধীনতা নেই? হোক না সে প্রাগজ্যোতিষপুরের যুবরাজ, তবু বাঙাল তো। দেশে কি আর রাজপুত্র ছিল না? আর রাজপুত্র ছাড়া রাজকুমারী যে বিয়ে করতে পারবে না, এই বা কেমন কথা? কুমারী তন্দ্রা রাজসভায় নিজের অনিচ্ছা জানাবার জন্য তীব্র লিপি লিখেছেন। এই লিপির উত্তরে মন্ত্রীগণ কর্তৃক পরামর্শ নিয়ে রাজা তার কন্যাকে সংবাদ দিয়েছেন চন্দ্রানন মহাবীর পুরুষ। উপরন্তু বহু সৈন্য সামন্ত নিয়ে সে রাজধানীতে এসেছে। এক্ষেত্রে তন্দ্রা যদি তাকে
অস্বীকার করে বিয়ে করতে, তাহলে সে হরণ হতে পারে। প্রাগজ্যোতিষপুরের গো অতি ভয়ানক বস্তু, সুতরাং বিয়ে করাই বুদ্ধিমানের কাজ। এই রকম পরিস্থিতিতে ক্রোধে অভিমানে তন্দ্রার চোখে ঘুম নেই। সেই জন্য সে মধু সায়াহ্নে একা প্রাসাদের ছাদে পায়চারি করছে আর গণ্ড আরক্তিম করে মনে মনে ভাবছে, কেন মরতে যে রাজকন্যা হয়ে জন্মালাম। সহসা একটি তীর হাওবিষের মতো প্রাসাদের পাশ থেকে উঠে এসে তন্দ্রার পায়ের কাছে এসে পড়ল। বিস্মিত তন্দ্রা চারদিকে তাকালেন, কিন্তু চারিদিকে তো কেউ নেই। রাজপ্রাসাদের ছাদে কোন ধৃষ্ট তীর নিক্ষেপ করল? তন্দ্রা ছাদের কিনারায় গিয়ে নিচেই উঁকি মারলেন। ঠিক নিচেই জলপূর্ণ পরিখা প্রাসাদকে বেষ্টন করে রেখেছে। পরিখার ওপারে একটি উষ্ণিষ্ঠারী যুবক ঊর্ধ্বমুখ হয়ে গুম্ফে তা দিচ্ছে। তন্দ্রাকে দেখতে পেয়ে সে হাত তুলে ইঙ্গিত করল। চতুস্থল প্রাসাদের শিখর হতে যুবকের মুখটা ভালো দেখা গেল না, তবুও সে যে বলিষ্ঠ ও কান্তিমান তা সহজেই অনুমান করা যায়। তন্দ্রা বিস্ময়াপন্ন হয়ে ফিরে এসে তীরটি নিলেন। দেখলেন তীরের গায়ে একটি লিপি জড়ানো আছে। লিপি খুলে তন্দ্রা পড়লেন, ছলনাময়ী নন্দা, আর কতদিন দূর হইতে দেখিয়া অতৃপ্ত থাকিব। তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার মনস্কাম সিদ্ধ করো। আমার মন আর বিলম্ব সহিতেছে না। যদি আমাকে বঞ্চনা করো নিজেই পরিতাপ করিবে। পরদেশী বন্ধু কতদিন থাকে। সদয়া হও, তুমি যাহা বলিবে তাহাই করিব। একবার সাক্ষাৎ হয় না? তোমার অনুগত বন্ধু। লিপি পড়ে কুমারী তন্দ্রা স্থির হয়ে বসে রইলেন। মনে পড়িল ইদানিং প্রিয় সখী নন্দা যখন তখন ছলছুতা করে ছাদে আসে। এই তার অর্থ। ওই কমকান্তি বিদেশী নন্দাকে দেখে মজেছে। নন্দাও নিশ্চয়ই তার প্রতি আসক্ত। দুজনে কাছাকাছি হয়নি, দূর হইতেই প্রণয়, তীরের মুখে প্রেম। সহসা তন্দ্রার দুই চোখে বিদ্যুৎ খেলে গেল। তিনি সন্তর্পণে উঠে গিয়ে আবার উঁকি মারলেন। ধৈর্যশীল যুবক তখনও ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে গুম্ফে তা দিতেছে। করবি থেকে কাজল লতা নিয়ে চুলের কাঁটা দিয়ে তন্দ্রা লিপি লিখলেন। লিপি লেখবার সময় তন্দ্রার হাত কাঁপতে লাগল। লিপি শেষ করে তীরের গায়ে জড়িয়ে পরিখার ওপারে ফেলে দিলেন। নিরুদ্ধ নিঃশ্বাসে দেখলেন যুবক সাগ্রহে তীরটা তুলে নিলেন। নন্দা ছাদে এসে তন্দ্রাকে দেখে তো অবাক হয়ে গেল। বলল, প্রিয় সখী, তুমি এখানে? তন্দ্রা তপ্ত মুখে আকাশের দিকে তাকিয়ে রইলেন। নন্দা ছাদের এদিক ওদিক সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল। তারপর বলল, কতক্ষণে এখানে এসেছো? তন্দ্রা আর আত্মসম্বরণ করতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন। নন্দা, আমার ভাগ্যে কি আছে জানি না।
হয়তো কাল সকালে উঠে আর আমায় দেখতে পাবি না। সখী, তোর কাছে যদি কখনো অপরাধী হই, ক্ষমা করিস। নন্দা রাজকুমারীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ তার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ছি সখী, ও কথা বলতে নেই। চলো নিচে চলো, কাজললতাটা যে পড়ে রইল, আমি নিচ্ছি। চুলের কাঁটাও খসে পড়েছে দেখছি। না সখী, উতলা হয়েও না। তোমার ভাগ্য দেবতা তোমায় নিয়ে হয়তো একটু পরিহাস করছেন। দেবতার পরিহাসে কাতর হলে কি চলে? শোবার ঘরে প্রবেশ করে অশ্রু ভরা স্বরে তন্দ্রা বললেন, নন্দা, আজ রাতে আমি একা শোব। তুই যা, আর দেখ, প্রাগজ্যোতিষপুরে সেই বর্বরটাকে যদি তোর পছন্দ হয়, তুই নিস। নন্দা জিভ কেটে চোখে আঁচল দিল। ওমা, ও কি কথা! আমি যে তার দাসীর দাসী হবারও যোগ্য নই। বলে ছুটে পালিয়ে গেল। নন্দার এই পলায়ন একেবারে প্রাসাদের বাইরে গিয়ে থামল। রাত্রি দ্বীপ্রহরে জাম ঘোষণা থেমে যাবার পর রাজকুমারী তন্দ্রা প্রাসাদের গুপ্তপথ দিয়ে পরিখা পার হয়ে বাইরে গেলেন। রাজকুমারী তন্দ্রার বর্তনু বেষ্টন করে আছে রাত্রির মতোই নিবিড় নীল একটি উড়না। নক্ষত্রখচিত অন্ধকারে একটি তরুণ সুদৃঢ় হাত এসে তন্দ্রার হাত ধরল। কেউ কোনো কথা বলল না। দুটি কৃষ্ণবর্ণ অশ্ব পাশাপাশি দাঁড়িয়েছিল। অরুণ সুদৃঢ় হাত তন্দ্রাকে একটির পিঠে উঠিয়ে দিল, তারপর এক লাফে অপরটির পৃষ্ঠে উঠে বসল। নক্ষত্রখচিত অন্ধকারে দুই কৃষ্ণকায় অশ্ব ছুটে চলল পৌন্দ্রভুক্তির সীমান্ত লক্ষ্য করে। দণ্ড কাটল, প্রহর কাটল, কত নক্ষত্র অস্ত্র গেল। সামনে শুকতরা বিস্ময়াবৃষ্ট জ্যোতিষ্কমান চক্ষুর মতো জল জল করতে লাগলো। দিগন্তহীন প্রান্তরের মাঝখানে সকাল হলো। তখন বলগার ইঙ্গিত পেয়ে অশ্বযুগল থামল। কুমারী তন্দ্রা মুখের নীল উড়না সরিয়ে পাশে অশ্বারোহী মূর্তির পানে তাকালো। দৃষ্টি বিনিময় হলো। অশ্বপৃষ্ঠে বসে আছে একটি তরুণ কন্দর্প। পক্ক দারিমের মতো তার দেহের বর্ণ। পেশল তখন পেশিবদ্ধ দেহ, মুখে পৌরুষ ও লাবণ্যের অপূর্ব মিশামিশি। নবজাত গুম্ফের নিচে একটি কৌতুক হাস্যক্রিয়া করছে। দেখতে দেখতে কুমারী তন্দ্রার চোখ দুটি আবেশের নির্লিত হয়ে আসলো। দূর হতে যা দেখেছিল এ যেন তার চেয়েও সহস্র গুণ সুন্দর। সহসা অনুতাপে তন্দ্রার হৃদয় বিদ্ধ হল। তিনি লজ্জা বিজড়িত কণ্ঠে বললেন, আর্যপুত্র, আমার ছলনা ক্ষমা করো। আমি নন্দা নই, আমি তন্দ্রা। অরুণ কন্দর্প হাসলেন। গুম্ফে ঈষৎ তা দিয়ে সুধামধুর স্বরে বললেন, ইসে সেটা না যায় নাই কি চুরি কইরে আনছি? রাজকুমারী, তুমি বড়ই চতুরা, কিন্তু আমার সইকে যদি ধুলাই দিতে পারবা তো তোমারে বিয়া করতে আইলাম কি এর লাইগা? তন্দ্রা চমকে উঠলেন। বিস্ফারিত চোখে
তাকে স্থলিত স্বরে বললেন, তুমি তুমি কে? আরে কসু, সেটা এখনো বসবার পারো নাই? আমি চন্দ্রানন মাণিক্য, ইসে প্রাগ জ্যোতিষের যুবরাজ। সৈত্য কইলাম। দুটি অশ্ব অত্যন্ত ঘেঁষাঘেঁষি মন্থর গমনে পৌণ্ড্রবর্ধনের পথে ফিরে চলছে। তন্দ্রার করতল চন্দ্রাননের দৃঢ় মুষ্টিতে আবদ্ধ। তার স্থলিত বেণী মস্তক মাঝে মাঝে যুবরাজের বাম স্কন্ধের উপর নত হয়ে পড়ছে। তন্দ্রা বললেন, যুবরাজ, কি সুন্দর তোমার ভাষা, যেন মধু ঝরে পড়ছে। কতদিনে আমি এ ভাষা শিখতে পারবো? চন্দ্রানন তন্দ্রার মণিবন্ধে একটি আনন্দ গদগদ চুম্বন করে বললেন, ইসে আগে বিয়া তো করি, তারপর 1 মাসের মধ্যে তোমারে শিখাইয়া ছাড়মু। তোমাকেরও কচুর ভাষা 1 মাসে ভুইলা যাইবে, পারবা না? সুখাবিষ্ট কণ্ঠে তন্দ্রা বললেন, পারমু। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প তন্দ্রাহরণ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।